সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু ও সন্তু দুটি অনবদ্য চরিত্র। নতুন অ্যাডভেঞ্চারের অপেক্ষায় কাকাবাবু ও সন্তু সবসময় রেডি। কাকাবাবু যেখানে, সন্তু সেখানে। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে আমার বিশেষ নিবেদন, কাকাবাবু সমগ্র ভলিউম 6 থেকে একটি গল্প, এবার কাকাবাবুর প্রতিশোধ। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্র্যাচে ভর দিয়ে তিনি হাঁটেন, কিন্তু অসাধারণ তার মনোবল, অনমনীয় তার দৃঢ়তা, অদম্য তার সাহস, একই সঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের জট যে তিনি খুলেছেন, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়, তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটাই সেরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু মলাটের মধ্যে খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে কাকাবাবু সমগ্র। তাহলে আজকের পঞ্চম পর্বটি শুনে নেওয়া যাক। ক্রাচ দুটো কুড়িয়ে নিয়ে কাকাবাবু জঙ্গলটা পেরিয়ে এলেন। কেউ তাকে তাড়া করল না। বড় রাস্তায় এসে তাকে অপেক্ষা করতে হলো খানিকক্ষণ। এখান থেকে ট্যাক্সি পাওয়া সহজ নয়। 2-3টে প্রাইভেট গাড়িকে তিনি হাত দেখালেন, কেউ থামল না। তারপর এলো একটা মিলিটারি কনভয়। কাকাবাবু একেবারে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে দুহাত তুলে রইলেন। সামনের গাড়িটা ব্রেক কষল। একেবারে তার খুব কাছে এসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে ড্রাইভার জিজ্ঞেস করলো, ক্যা হুয়া? কাকাবাবু বললেন, জঙ্গলের মধ্যে আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে, অনুগ্রহ করে কাছাকাছি কোনো বাস রাস্তা কিংবা ট্যাক্সি স্ট্যান্ডে আমাকে পৌঁছে দেবেন? ড্রাইভারের পাশে বসা একজন অফিসার জিজ্ঞেস করলো, হু আর ইউ? এই জঙ্গলে কি করছিলে? কাকাবাবু বললেন, আমি একজন সায়েন্টিস্ট। এই জঙ্গলে বুনো চা গাছ পাওয়া যায় কিনা তার খোঁজ করতে এসেছিলাম। অফিসার জিজ্ঞেস করলেন, জঙ্গলের মধ্যে চা গাছ? এই ভোপালে? কাকাবাবু বললেন, ইয়েস, ভারতে অনেক জঙ্গলে বুনো চা গাছ পাওয়া যাচ্ছে, সেগুলো খুঁজে বার করাই আমাদের কাজ। কথাটা একেবারে মিথ্যে নয়। বছর 2-1 আগে এক বৈজ্ঞানিক বন্ধুর সঙ্গে তিনি চা গাছের সন্ধানে মধ্যপ্রদেশের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছিলেন। এতদিন সকলে জানতো চা গাছ শুধু হয় বাংলা, অসম আর ত্রিপুরায়, সেখানে চাষ করতে হয়। কিন্তু এখন অন্য কোথাও কোথাও জংলি চা গাছের সন্ধান পাওয়া যাচ্ছে। কাকাবাবুর কথা শুনে কৌতূহলী হয়ে অফিসার তাকে গাড়িতে তুলে নিলেন। তাকে জিজ্ঞেস করতে লাগলেন চা গাছের কথা। বস্তার জেলার জঙ্গলে কয়েকটা বুনো চা গাছ আবিষ্কার করা হয়েছিল। কাকাবাবু শোনালেন সেই কথা। একটা মোড়ের মাথায় খালি ট্যাক্সি পাওয়া গেল। কাকাবাবু অফিসার ও ড্রাইভারকে অনেক ধন্যবাদ জানিয়ে নেমে পড়লেন সেখানে। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন হোটেলে। রাতে পুলিশের কর্তা সুদর্শনের সঙ্গে টেলিফোনে কথা হলো অনেকক্ষণ, কিন্তু কাকাবাবু তাকে আজ দুপুরের ঘটনা বিন্দু বিসর্গও জানালেন না। কাকাবাবু সুদর্শনকে যে কয়েকটা বিষয়ে খবরাখবর নিতে বলেছিলেন, তিনি তার কিছু কিছু সংগ্রহ করেছেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কিছুদিন আগে মান্ডি শহরে খুন হয়েছে রামকুমার পাধি। আবার 5.5 বছর আগে এখানকার জেলে রামকুমার পাধি নামে একজন কুখ্যাত খুনি আত্মহত্যা করেছিলেন। এটা কি করে সম্ভব? কোন জন আসল? সুদর্শন বললেন, আসল রামকুমার পাধি খুন হয়েছে মান্ডিতে। কাকাবাবু বললেন, তাহলে জেলের মধ্যে যে আত্মহত্যা করেছিল সেই সুরজকান্ত? সুদর্শন বললেন, হ্যাঁ, তবে তার নাম ছিল সুরজকান্ত ওরফে ছোটেলাল। ছোটেলাল নামেও তাকে অনেকে চিনত। এই ছোটেলালের নামে ক্রিমিনাল রেকর্ড আছে। সে ছিল একটা স্মাগলার দলের চাই। দুর্লভ সব মূর্তি, ছবি, পুরনো কালের মুদ্রা পাচার করাতেই সে ছিল এক্সপার্ট।
আবার এই ছোটেলালই সুরজকান্ত নামে ইতিহাস বিষয়ে কিছু লেখা ছাপিয়েছিল কাগজে। সে নিজেই লিখত না অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে ছাপাতো তা জানা যায় না। ছোটেলাল আর সুরজকান্ত এর মধ্যে কোনটা তার আসল নাম? বাড়িতে তার নাম ছিল সুরজকান্ত। তার বাড়ি কোথায় ছিল জানতে পেরেছো? হ্যাঁ, তাও জানা গিয়েছে। তার বাড়ি ছিল ইন্দোর শহরে। তার বাড়িতে কে কে আছে? মা নেই, বাবা আছেন, এক বোন আর এক বড় ভাই। বড় ভাইয়ের নাম জানো? জানি, জগমোহন। এরা পদবি ব্যবহার করে না। এই জগমোহন ছিল আর্মি অফিসার, লেফটেন্যান্ট কর্নেল হয়েছিল। কিছুদিন আগে রিটায়ার করেছে। আর্মিতে তার সুনাম কেমন ছিল তা কি জানা যেতে পারে? তাও আমি খবর নিয়েছি রাজাদা। আর্মিতে জগমোহনের বেশ সুনামই ছিল। লোকের সঙ্গে ভদ্র ব্যবহার করত, ভালো অফিসার, তবে খানিকটা রকচটা। আর একটা কথা রাজাদা, এই জগমোহন সুরজকান্তের বাবা বিমলা প্রসাদের নামে খুনের চার্জ ছিল। ভালো করে প্রমাণ হয়নি বলে মাত্র 5 বছরের জেল খেটেছে। এদের অনেক টাকা। কি করে এত টাকার মালিক হলো বিমল প্রসাদ তা ঠিক জানা যায় না। ইন্দোরে ওদের বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার জানো? ঠিকানা জানি, ফোন নাম্বার আপনাকে পরে জোগাড় করে দেবো। আর কিছু? সুরজকান্ত জেলের মধ্যে আত্মহত্যা করেছিল না তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল? জেলের রেকর্ডে আত্মহত্যা বলেই লেখা আছে। ওরা তো আর অন্য কোনো কিছু বলে স্বীকার করবে না। তবে একটা কাজ করা যেতে পারে। সেই সময় ওই জেলের ইনচার্জ ছিলেন আবিদ খান। তিনি রিটায়ার করে এই শহরেই আছেন। আপনি তার সঙ্গে দেখা করলে তিনি হয়তো আসল ঘটনাটা বলতে পারবেন, আনঅফিশিয়ালি। কাকাবাবু বললেন, আমার পক্ষে ওই আবিদ খানের সঙ্গে দেখা করার একটা অসুবিধা আছে। সুদর্শন, তুমি আর একটা উপকার করতে পারো। তুমি আবিদ খানকে অনুরোধ করতে পারো এই হোটেলে আসবার জন্য। সুদর্শন বললেন, সে ব্যবস্থা করা যেতেই পারে। আবিদ খান বেশ মজলিসি মানুষ, গান বাজনার আসরে প্রায়ই দেখা যায়। এখন তিনি রিটায়ার করেছেন, হাতে অনেক সময়। আমি ওর সঙ্গে কথা বলে আপনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিচ্ছি। রাজাদা, আপনার শরীর ভালো আছে তো? কাকাবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে, শুধু একটু ঠান্ডা লেগেছে। খুব গরমে অনেক ঠান্ডা লেগে যায় না? সুদর্শন বললেন, তা ঠিক, বুকে ঘাম বসে যায়। রাজাদা, আপনি কিন্তু আমাকে এখনো বলেননি যে সুরজকান্ত আর তার ফ্যামিলি সম্পর্কে কেন আপনার এত ইন্টারেস্ট। কাকাবাবু বললেন, জানাবো, সময় হলেই জানাবো। আবিদ খান দেখা করতে এলেন 2 দিন পর সন্ধেবেলা। বেশ হৃষ্টপুষ্ট মানুষ, মস্ত বড় গোঁফ, মাথার চুল সব সাদা, পাজামা আর ঘিয়ে রঙের পাঞ্জাবি পরা। কাকাবাবুকে আদাব জানিয়ে বললেন, রায়চৌধুরী সাহেব, আপনার সঙ্গে আমার আগে পরিচয় হয়নি বটে, কিন্তু আপনার বুদ্ধিতেই যে ভীমবেটকায় অনেক ক্রিমিনাল ধরা পড়েছিল তা আমি জানি। আপনি যে আমার সঙ্গে আলাপ করতে চেয়েছেন তাতেও আমি খুব আনন্দিত হয়েছি। কাকাবাবু তার হাত ধরে চেয়ারে বসিয়ে বললেন, খান সাহেব, আমার পক্ষে হোটেল থেকে বেরোনোর একটু অসুবিধা আছে। আপনি নিজেই যে এসেছেন তাতে আমি ধন্য হয়েছি। আবিদ খান বললেন, না না, আমি তো শুনেছি আপনার তবিয়ত ভালো নেই। আমি আসবো না কেন? অনেক দিন জেলখানার মধ্যে ছিলাম। এখন রোজ বাইরে ঘুরে বেড়াই, গান বাজনা শুনতে যাই, আর কোনো কাজ নেই। কাকাবাবু বললেন, জেলখানার মধ্যে কত রকম ঘটনা ঘটে, আপনার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়েছে, একটা বই লিখে ফেলুন না। আবিদ খান হেসে বললেন, লেখার ক্ষমতা থাকলে লিখতাম। সকলের কি আর সেই ক্ষমতা থাকে? আপনি কি জানতে চান হুকুম করুন। কাকাবাবু বললেন, ভীমবেটকায় যাদের ধরা হয়েছিল তাদের একজনের নাম সুরজকান্ত, কিন্তু পুলিশ রিপোর্টে তার নাম নেই। তাতে আছে রামকুমার পাধীর নাম, তাই না? আবিদ খান বললেন, রামকুমার পাধীর নাম ছিল, কিন্তু সে আসলে ধরা পড়েনি। পুলিশ ভুল করে অন্য একজন রামকুমার পাধীকে ধরেছিল। কাকাবাবু বললেন, সেই অন্য জনই সুরজকান্ত। আবিদ খান বললেন, না তো, পরে জানা গিয়েছিল তার নাম ছিল ছোটেলাল। অন্য আসামিরাই তাকে চিনিয়ে দিয়েছে। সে ছিল একজন স্মাগলার, একটা ডাকাতির কেস ছিল তার নামে। কাকাবাবু বললেন,
ছোটেলাল আর সুরজকান্ত একই লোকের দুই নাম, কিন্তু পুলিশের কেসে তার নাম তো বদলানো হয়নি, রামকুমার পাধিই ছিল। আবিদ খান বললেন, আসল ব্যাপারটা কি জানেন? যে পুলিশ অফিসার তাকে আইডেন্টিফাই করেছিল তার দৃঢ় বিশ্বাস ছিল ওই লোকটাই রামকুমার পাধি। একটা ফটো এনে দেখিয়েছিল। রামকুমার পাধির সঙ্গে ছোটেলালের চেহারারও কিছু মিল ছিল, সুতরাং পুলিশের সন্দেহ হয়নি। কাকাবাবু বললেন, ওই সুরজকান্ত কিংবা ছোটেলাল নামে লোকটা কেমন ছিল আপনার মনে আছে? আবিদ খান বললেন, জি মনে আছে, বেশি বছর আগের তো কথা নয়। লোকটা এমনিতেই চুপচাপ থাকতো, তবে খুব বদরাগী আর গোয়ার, হঠাৎ রেগে উঠত। একদিন একজন ওয়ার্ডারকে নাকে ঘুষি মেরে রক্ত বের করে দিয়েছিল, আর একদিন অন্য একজন আসামির সঙ্গে মারামারি করেছিল, অথচ তাকে দেখলে বোঝা যাবে না, মনে হতো ভালো বংশের ছেলে। অনেক ভালো বাড়ির ছেলে বকাটে হয়ে যায়, এ ছিল সেই ধরনের। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সুলতান আহমেদ কে ছিল? আবিদ খান বললেন, সুলতান, সে ছিল ডেপুটি জেলার। সে সুরজকান্তকে জেরা করার সময় খুব মারধর করত। না না, আসামিদের জেরা করার জন্য তো সিআইডি অফিসে নিয়ে যাওয়া হতো। জেলের মধ্যে তো জেরা হয় না। জেলে আসামিরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সামলানোর ভার ছিল সুলতান আহমেদের ওপর। সুরজকান্ত কি আত্মহত্যা করেছিল? প্লিজ সত্যি কথা বলবেন। না, আত্মহত্যা করেননি, কিন্তু পুলিশ রিপোর্টে আত্মহত্যার কথাই আছে। আত্মহত্যার মতোই দেখিয়েছিল। একদিন সকালবেলা দেখা গেল সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে, রিপোর্টেও তাই আছে। অথচ আপনি বলছেন সে আত্মহত্যা করেনি। তাহলে কেউ তাকে মেরে ফেলেছিল, সুলতান আহমেদ নয়? না হলে পরে সুলতান আহমেদের জেল হলো কেন? রায়চৌধুরী সাহেব, সুলতান আহমেদের জেল হয়েছে তার কারণ সে কয়েদিদের খাবারের বরাদ্দ থেকে রেগুলার টাকা চুরি করত। আমি তাকে ধরিয়ে দিয়েছি। শুধু টাকা চুরির জন্য 10 বছরের জেল? লোকটা মারকুটেও ছিল। একটু গন্ডগোল দেখলেই কয়েদিদের ধরে ধরে পেটাতো। একটা 19 বছরের ছেলে তার মার খেয়ে হঠাৎ মারা যায়, সেই অপরাধেই তার লম্বা জেল হয়। কিন্তু সে সুরজকান্তকে মারেনি, এটা আমি ভালো করেই জানি। আপনি ভালো করেই জানেন? তার মানে কি আপনি সুরজকান্তকে মেরে ফেলেছিলেন? একগাল হেসে আবিদ খান বললেন, আমি যদি মারতাম তাহলে আজ আপনার সামনে তা স্বীকার করতেও আমার অসুবিধে ছিল না। অত পুরনো ঘটনার জন্য তো এখন শাস্তি হবে না আমার। আমি কখনো মারধর করিনি, জীবনে কোনো দিন কাউকে একটা থাপ্পড়ও মারিনি। ওসব নোংরা কাজ করতো আমার নিচের অফিসাররা। সুরজকান্তকে মারে অন্য আসামিরা। কাকাবাবু বললেন, জেলের মধ্যে অন্য আসামিরা একজনকে মেরে ফেললো, এটা কি করে সম্ভব? আবিদ খান বললেন, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সব আসামি তো আলাদা আলাদা খুপড়িতে থাকে না। কিছু কিছু আসামিকে বড় একটা হল ঘরে রাখা হয়, সেখানে একসঙ্গে 10-12 জন থাকে। ভীমবেটকার আসামিরা সকলে এই রকমই একটা ঘরে ছিল। আপনি তো জানেনই, ওই 10 জন আসলে এক দলের নয়, আলাদা আলাদা দলের। ওদের মধ্যে প্রায় মারামারি হতো। একদিন রাতে ওরা 2-3 জনে ঘুমের মধ্যে সুরজকান্তের গলা টিপে মেরে ফেলে। তারপর ওরই জামাটা গলায় বেঁধে লোহার গড়াতে ঝুলিয়ে দেয়। রাতে গার্ডরা কিছুই টের পায়নি। সকালে দেখা গেল ওই অবস্থা। আপনারা বুঝেছিলেন ওটা আত্মহত্যার কেস নয়? আমাকে সকালবেলাতেই কোয়ার্টার থেকে ডেকে এনেছিল। দেখলেই বোঝা যায় ওভাবে আত্মহত্যা করা যায় না। গলায় আঙুলের দাগ, কোনো মানুষই নিজের গলা টিপে মারতে পারে না। রিপোর্টে সে কথা লেখেননি কেন? তাহলে অনেক ঝামেলা হতো, এনকোয়ারি হতো আমাদের নামে, গাফিলতির অভিযোগ উঠত। আসামিদের ঠিক কে কে সুরজকান্তকে মেরেছে, কি জন্য মেরেছে তা জানার কোনো উপায় ছিল না। কেউ কিছু স্বীকার করেনি, আমরা কিছুই প্রমাণ করতে পারতাম না। তাই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়াই সহজ ছিল। পুলিশের মারে কোনো কোনো আসামির মরে যাওয়ার মতো ঘটনাও তো ঘটে, কখনো কখনো ঘটে, আমি অস্বীকার করছি না। কিন্তু সুরজকান্তের মৃত্যু সেভাবে হয়নি, তা আমি হলফ করে বলতে পারি। অর্থাৎ সুরজকান্ত বা ছোটেলাল নিজেও ছিল একজন ক্রিমিনাল। অন্য ক্রিমিনালদের মধ্যে
দু একজন তাকে খুন করেছে। কারা খুন করেছে তা জানা যায়নি। আপনারাও রিপোর্টে তা চেপে গিয়েছেন। ঠিক তাই। কাকাবাবু বললেন, ধন্যবাদ, আমার এটুকুই জানার দরকার ছিল। আবিদ খান সাহেব, আমি কথা দিচ্ছি এতদিন পরে এসব নিয়ে আমি খবরের কাগজে কিছু জানাবো না। আমি জানতে চেয়েছি ব্যক্তিগত কারণে। আবিদ খান বললেন, ক্রিমিনালদের মধ্যে প্রায় এরকম ঘটে। দেশের মধ্যে হোক বাইরে হোক, নিজেদের মধ্যে মারামারি করে দু একজন মরে। কাকাবাবু বললেন, অনেকক্ষণ কথা হয়েছে, আসুন এবার চা খাওয়া যাক। আজ কোথায় গান শুনতে যাচ্ছেন? আবিদ খান চলে যাওয়ার পর কাকাবাবু একটুক্ষণ চুপ করে বসে রইলেন। তার ব্যাগটা নিয়ে গিয়েছে কর্নেলের লোকেরা, ফেলে দিয়েছে নদীতে। তাতে তার জামা কাপড়, কিছু কাগজপত্র আর বই ছিল। টাকা পয়সা অবশ্য ছিল না, আজকাল ক্রেডিট কার্ডের যুগ। হোটেলের নিচেই অনেক দোকান আছে, সেখানকার একটা দোকান থেকে কাকাবাবু 2 সেট জামা প্যান্ট আর একটা স্লিপিং স্যুট কিনে এনেছেন। কাগজ কলম কিছুই নেই সঙ্গে। তবে এই রকম বড় হোটেলের ড্রয়ারে কিছু লেখার কাগজ আর সস্তার কলম রাখা থাকে। কাকাবাবু সেই একটা কাগজ নিয়ে লিখতে লাগলেন। বিমলা প্রসাদ খুনের অভিযোগে 5 বছর জেল খেটেছে। তার 2 ছেলে জগমোহন আর সুরজকান্ত। জগমোহন আর্মি অফিসার হয়, সেখানে তার সুনাম ছিল, তবে স্বভাবে ছিল কিছুটা বদরাগী। সুরজকান্ত প্রথমে বিশেষ কিছু করত না, শখের ইতিহাসের গবেষক সেজে এখানে সেখানে ঘুরে বেড়াতো। পরে বদ লোকেদের পাল্লায় পড়ে সে একজন স্মাগলার ও ডাকাতের দলে যোগ দেয়। ভীমবেটকায় সে গুহার ছবি তোলাও যায়নি সে রাতে। সে অন্য ক্রিমিনালদের মতো গুপ্তধনের লোভেই গিয়েছিল। রামকুমার পাধি নামে ভুল করে ধরা হলেও সেও একজন ক্রিমিনাল ছিল। জগমোহন সম্ভবত তার এই ভাইয়ের পরিবর্তনের কথা কিছুই জানতো না। সে ভেবেছিল যে তার ছোট ভাইটি সরল ভালো মানুষ। সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, রক্তের বদলে রক্ত। তার ভাইকে খুন করেছিল জেলের মধ্যে অন্য অপরাধীরা। সেসব ঠিকঠাক না জেনে সে প্রতিশোধ নিতে চায় রাজা রায়চৌধুরীকে খুন করে। অদ্ভুত না? যদি বা সে রাজা রায়চৌধুরীকে কোনো ক্রমে খুন করতেও পারে, তারপর যে তাকে পুলিশ ধরবে, তার ফাঁসিও হতে পারে, সে কথা সে ভাবছে না। জঙ্গলের মধ্যে রাজা রায়চৌধুরীর গুলিতে সে নিশ্চিন্ত আহত হয়েছে, যন্ত্রণায় চিৎকার করতে করতে পালিয়েছে। এরপর সে কি করবে? সামনাসামনি লড়াই করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এখন সে তা ভুলে গিয়ে দলবল জুটিয়ে রাজা রায়চৌধুরীর ওপর আক্রমণ চালাতে চাইবে? সেটা খুবই সম্ভব। দেখা যাক কি হয়। লিখতে লিখতে কাকাবাবুর ঘুম এসে গেল। পরদিন তিনি ঠিক করলেন কলকাতায় ফিরে যাবেন। এখানে তিনি যা জানতে এসেছিলেন তা জানা হয়ে গিয়েছে। এখন আর এখানে বসে থাকার কোনো মানে হয় না। কিন্তু কাকাবাবু সবসময় বিপদের ঝুঁকি নিতে ভালোবাসেন। অসীম তার আত্মবিশ্বাস। তার ধারণা হয়ে গিয়েছে নিজের বাড়ির বিছানায় শুয়ে কোনো অসুখে ভুগে তার মৃত্যু হবে না। একদিন না একদিন তিনি কোনো পাহাড়ে বা জঙ্গলে মরবেন, সেটাই তিনি চান। এত দূর এসে আর ভীমবেটকা দেখে যাবেন না? একটা গাড়ি ভাড়া নিয়ে তিনি চলে এলেন সেখানে। বিকেলবেলা গাড়িটা ফেরত পাঠিয়ে দিলেন। চতুর্দিকে ছোট ছোট পাহাড়, এর মধ্যে কোথায় কোথায় যে গুহাগুলো রয়েছে তা বাইরে থেকে কিছুই বোঝা যায় না। অনেক দিন পর এসে কাকাবাবু দেখলেন ঢোকার জায়গাটা খানিকটা পরিবর্তন হয়েছে। সামনে একটা গেট, কিছুটা অংশ পাঁচিল দিয়ে ঘেরা, পাহারাদারও রয়েছে, দুজনই। রোজই কিছু লোক দেখতে আসে জায়গাটা। আজও রয়েছে কয়েকটা গাড়ি। কেউ কেউ খাবার দাবার নিয়ে এসে এখানে পিকনিক করে। 6টা বেজে গেলেই সকলকে বের করে দেওয়া হবে, সে কথা লেখা আছে একটা বোর্ডে। কাকাবাবু সোজা চলে এলেন সাধু বাবার আখড়ায়। সবচেয়ে ভালো গুহাটি দখল করে আছেন সাধু বাবা। আগে এখানে কোনো মূর্তি টূর্তি ছিল না, এখন 4 হাতওয়ালা একটা পিতলের লম্বা মূর্তি বসানো হয়েছে। সেটা কোন দেবতার মূর্তি তা ঠিক বোঝা গেল না। 7-8 জন নারী পুরুষ ভক্তের সঙ্গে কথা বলছেন সাধু বাবা। শুধু একটা গেরুয়া লুঙ্গি পরা, খালি গা,
মুখ ভর্তি দাড়ি গোঁফ, মাথার চুলে জটা, বেশ সাধু সাধুই চেহারা। কাকাবাবুকে দেখেই তিনি অন্যদের সঙ্গে কথা থামিয়ে বললেন, আরে রাজাজি, আপ কাব আয়া? কাকাবাবু বললেন, 2-3 দিন আগে। আপনি কথাবার্তা সেরে নিন, আমি অপেক্ষা করছি। সাধু বাবা বললেন, ব্যাঠিয়ে ব্যাঠিয়ে। কাকাবাবু একটা মোড়া টেনে নিয়ে বসলেন একপাশে। 6 বছর আগের সেই রাতে যে 10 জন ধরা পড়েছিল তাদের মধ্যে একজন সাধুও ছিল, তবে সে সাধু ইনি নন। ইনি তখন তীর্থ করতে গিয়েছিলেন দক্ষিণ ভারতে। একজন চেলার ওপর ভার দিয়ে গিয়েছিলেন এই আঁকড়া দেখাশোনার। সেই চেলাটিরও গুপ্তধন পাওয়ার লোভ হয়েছিল। সাধু হলেও অনেকেরই লোভ যায় না। সেই চেলাটি জেল হয়েছিল মাত্র 3 বছর। ছাড়া পাওয়ার পর সে অন্য কোথাও চলে গিয়েছে। এই সাধু বাবার অবশ্য কোনো দোষ বা লোভের কথা জানা যায় না। সন্ধে হয়ে আসছে, আস্তে আস্তে বিদায় নিল সকলে। এখান থেকে অনেকখানি আকাশ দেখা যায়। পশ্চিম আকাশে অস্ত সূর্যের লাল রেখা, সেদিকে বেশ মেঘ জমেছে। কাকাবাবু ঠিক করেই এসেছেন আজ আর ফিরবেন না, রাত এখানেই কাটাবেন। এই জায়গাতেই কাকাবাবু এক রাতে 10 জন ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিল কর্নেলের ভাই সুরাজ খান। কর্নেল যদি প্রতিশোধ নিতে চায়, এটাই তো সবচেয়ে উপযুক্ত জায়গা। সে রাতে কাকাবাবু পুলিশকে খবর দিয়ে রেখেছিলেন। আজ তিনি পুলিশের কোনো সাহায্য চাননি। সুদর্শনও কিছু জানেন না। অন্য লোকজন সব বিদায় নেওয়ার পর সাধু বাবা জিজ্ঞেস করলেন, বলিয়ে রায়চৌধুরী সাহেব, ক্যা খবর? কাকাবাবু বললেন, সাধুজি, আপনি রাতে কি খান? সাধু বাবা বললেন, 2-3 रोटी, थोड़ा ডাল और 1 চামচ মধু। দিনের বেলা ফল ছাড়া কিছু খাই না। কাকাবাবু বললেন, মধু? সাধু বাবা বললেন, এক চেলা মধু দিয়েছে, শিষ্যরাই সবকিছু দেয়। কাকাবাবু বললেন, আজ আর 2খানা রুটি বেশি বানাবেন? আপনার সঙ্গে খাবো, রাতে এখানেই থাকবো। একটা এক্সট্রা খাটিয়া আছে নিশ্চয়ই? সাধু বাবা বললেন, আপনি আবার মেহমান, আপনি আমার সঙ্গে অন্ন ভাগ করবেন, এতে আমার পুণ্য হবে। কিন্তু রাজাজি, একটা কথা আছে, বাইরের মানুষরা চলে গেলে আমি পুজোয় বসি, ধ্যান করি, 3-4 ঘন্টা লেগে যায়, তারপর রুটি পাকাই। আপনি কি অতক্ষণ অপেক্ষা করতে পারবেন? কাকাবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো অসুবিধে নেই, আমিও বেশি রাতে খাই। আচ্ছা সাধুজি, এখানে কি এখনো রাতে কেউ আসে? সাধু বাবা বললেন, মাঝে মাঝে আসে, আওয়াজ শুনতে পাই, তবে কাউকে দেখতে পাই না। কাকাবাবু বললেন, এখানে তো সারা রাত 2 জন গার্ডের পাহারা দেওয়ার কথা। সাধু বাবা বললেন, কথা তো আছে, কিন্তু কাজ নেই। গার্ড 2 জন একটু রাত হলেই ভেগে যায়, পাহাড়ের নিচের গাঁওয়ে গিয়ে আরামসে শুয়ে থাকে। কাকাবাবু বললেন, তাহলে কি এখনো গুপ্তধনের লোভে কেউ কেউ আসে? এখানে গুপ্তধন কিছু নেই, আমি জানি, তবু গুপ্তধনের কথা একবার রটে গেলে লোকের মনে সেটা গেঁথে যায়। যাই হোক, যারা আসে তারা আপনাকে বিরক্ত করে না তো? সাধু বাবা বললেন, না, শুধু এক রাতে আমি খাটিয়ায় শুয়ে ঘুমিয়ে আছি, এক সময় মনে হলো কেউ আমার খাটিয়াটা ঠেলছে, ঘুম ভেঙে গেল। দেখি কি একটা জানোয়ার দৌড়ে পালালো, মনে হলো জঙ্গলি শুয়ার। কাকাবাবু বললেন, এখানে শুয়ার আছে নাকি? সাধু বাবা বললেন, আছে, সেই থেকে আমি ধুনি জ্বালিয়ে রেখে তার পাশে শুই, আগুন দেখলে কোনো জানোয়ার কাছে আসে না। একটু পরে সাধুজি পুজোয় বসলেন। কাকাবাবু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন সামনের খোলা জায়গাটার দিকে। সাধু বাবা ঠিকই বলেছেন, পাহারাদার 2 জনই নেই, তারা হাওয়া হয়ে গিয়েছে। লোহার গেটটা তালা বন্ধ, তবে সেই গেট টপকে আসা খুব সহজ। কর্নেল আর লেলা কি এখানে কোথাও লুকিয়ে আছে? ওরা কি হোটেলটার ওপর নজর রাখেনি? তার ট্যাক্সিটা অনুসরণ করলেই এখানে পৌঁছে যেতে পারে। দিনের বেলা দেখা জায়গাগুলো রাতে রহস্যময় মনে হয়। পাহাড়ের খাঁজে খাঁজে সত্যিই যেন কেউ লুকিয়ে আছে। কাকাবাবু ফিস ফিস করে বলতে লাগলেন, এসো কর্নেল, এসো ধ্যানচাঁদ ওরফে জগমোহন, আমাকে মারতে চাও তো এসো, লড়ে যাও। রাজা রায়চৌধুরীকে এ পর্যন্ত অনেকেই মারতে চেয়েছে, তুমি পারো কিনা দেখি।
তোমার সঙ্গে লড়াইয়ে যদি হেরে যাই তবে মরব, তার জন্য আমি রেডি। আর আমায় যদি মারতে না পারো তাহলে তোমাকে আমি ছাড়ব না। সন্তুকে তুমি প্রায় মেরেই ফেলেছিলে, তার প্রতিশোধ নিতে হবে। কোথাও একটু খসখস শব্দ হলেই কাকাবাবু চট করে সেদিকে ফিরে তাকাচ্ছিলেন। আজ বোধহয় পূর্ণিমা, এর মধ্যেই আস্ত একখানা চাঁদ আলো ছড়াচ্ছে আকাশে। গরম কমে স্নিগ্ধ বাতাস বইছে, ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে কয়েকটা তারা। কি সুন্দর এই সময়টা, চতুর্দিক একেবারে শান্ত। পিছন থেকে একটা খসখস শব্দ হলেও কাকাবাবু আর ফিরলেন না সেদিকে। না, তিনি আর মৃত্যুর কথা ভাববেন না। এমন শান্ত সুন্দর জায়গায় খুনোখুনি কিংবা মৃত্যুর কথা চিন্তা করার কোনো মানে হয় না। বেঁচে থাকাটাই সবচেয়ে আনন্দের। মানুষ কেন নিজে বেঁচে থেকে অন্যদেরও বাঁচতে দেয় না? ইতালি থেকে একটা চিঠি এসেছে কাকাবাবুর নামে। তার বন্ধু রুডলফ আন্তেনিও আমন্ত্রণ জানিয়েছেন আল্পস পাহাড়ের একটা অভিযানে যাওয়ার জন্য। ইতালি, ফ্রান্স আর সুইজারল্যান্ডের মাঝে এই আল্পস পাহাড়, ইউরোপের সবচেয়ে বড়, উপরে বরফ ঢাকা। আগে ফরাসি দেশ থেকে ইতালি যেতে হলে এই পাহাড় পেরিয়ে যেতে হতো। অনেক উঁচু পর্যন্ত ঘোরানো ঘোরানো সেই রাস্তা এখনো আছে। এখন আল্পসের পেটের ভেতর দিয়ে একটা টানেল তৈরি হয়েছে, খুব সম্ভবত 16.5 কিলোমিটার লম্বা। পৃথিবীর সবচেয়ে বড় টানেল। গাড়ি টাড়ি সেই টানেলের মধ্যে দিয়ে এদেশ ওদেশ চলে যেতে পারে অনেক কম সময়। অত বড় টানেলের মধ্যে যদি কোনো গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায় তাতে খুব বিপদ, অন্য গাড়ি পার হতে পারে না। দারুণ ট্রাফিক জ্যাম, সে এক কেলেঙ্কারি অবস্থা। কিছুদিন আগে আল্পসের সেই সুড়ঙ্গের মধ্যে একটা গাড়ি আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে অন্য কয়েকটা গাড়িতে, অনেক লোকের মৃত্যু হয়। সব কিছু পরিষ্কার করতে বেশ কিছুদিন লেগেছিল, তারপরেও বিপদ কাটেনি। সেই নিদারুণ দুর্ঘটনার স্মৃতিতে এখন সব গাড়ি ভয়ে ভয়ে আস্তে আস্তে যায়। তার মধ্যে একদিন সন্ধেবেলা হঠাৎ সেই সুড়ঙ্গের মধ্যে একটা খুব জোর আওয়াজ শোনা যায়। কোনো গাড়ি টাড়ি কিংবা যন্ত্রপাতির আওয়াজ নয়, অন্যরকম। সেই আওয়াজ শুনলেই বুক কেঁপে ওঠে। সেটা কিসের আওয়াজ কিছুতেই বোঝা যাচ্ছে না। স্থানীয় গ্রামবাসীদের ধারণা ওটা পাহাড়ের কান্না। মানুষ অত বড় একটা পাহাড়ের পেট ফুটো করে দিয়েছে, পাহাড় তা সহ্য করতে পারছে না। কিন্তু পাহাড়ের কি প্রাণ আছে যে সে কাঁদবে? সেই আওয়াজটা শুধু সন্ধেবেলাতেই হয় কেন? অনেকভাবে অনুসন্ধান চালিয়েও সেই শব্দের কারণ বোঝা যায়নি। শব্দটাও থামছে না। অনেক গাড়ি চালক এখন আর ভয়ের চোটে সেই টানেল দিয়ে যায় না, তারা যাচ্ছে সেই ওপরের রাস্তা দিয়ে। তাতে সময়ও বেশি লাগছে, খরচও বেশি। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয় ওই টানেল, কি শেষ পর্যন্ত এমনি এমনি পড়ে থাকবে? রুডলফ আন্তেনিও লিখেছেন যে তিনি 11 জনের একটি দল নিয়ে আল্পস পাহাড়ে যাচ্ছেন সামনের মাসে। দরকার হলে অন্তত 1 মাস থাকবেন সেখানে। পাহাড়ের কান্না রহস্যের সমাধান না করে ফিরবেন না। তার খুব ইচ্ছে রাজা রায়চৌধুরী এই দলে যোগ দিন। রাজা রায়চৌধুরী হিমালয়ের দেশের মানুষ। হিমালয়ের তুলনায় আল্পস তো বাচ্চা ছেলে। রুডলফ জানেন যে রাজা রায়চৌধুরী হিমালয়ে অনেক ঘুরেছেন, সুতরাং তিনি পাহাড়ের রহস্য ভালো বুঝবেন। চিঠিটা পেয়ে কাকাবাবু খুব খুশি হলেন। রুডলফের সঙ্গে তিনি একবার একটি অভিযানে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়। মানুষটি খুবই মজাদার, সব সময় হাসি ঠাট্টা করতে ভালোবাসেন। ওর সঙ্গে খুব চমৎকার সময় কাটে। পাহাড়ের কান্নার রহস্যটা জানারও খুব ইচ্ছে কাকাবাবুর। চিঠি লেখার বদলে এখন ইমেলেই চট করে উত্তর দেওয়া যায়। সম্মতি জানিয়ে উত্তর দেওয়ার জন্য কাকাবাবু কম্পিউটার খুলে বসার পর তার একটা খটকা লাগলো। তিনি এখন ইতালি চলে গেলে কর্নেলের চ্যালেঞ্জের কি হবে? সে নির্ঘাত ভাববে যে কাকাবাবু দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন ভয়ে। না, আগে ওটার একটা হেস্তনেস্ত করতে হবে।
সন্তু এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে বলে বলা যায়। সে কলেজেও যেতে শুরু করেছে, শিগগিরই তার পরীক্ষা। কিন্তু হাঁটার বদলে দৌড়াবার চেষ্টা করলে সন্তুর বুকে একটা তীব্র ব্যথা হয়। সে বুকে হাত চেপে বসে পড়ে। এই ব্যথাটা প্রায় থাকে 20 মিনিট। কোনো ওষুধেই এই ব্যথা সারছে না। এজন্য কাকাবাবু খুবই চিন্তিত। রিভলভারের গুলির ক্ষত শুকিয়ে গেলেও ভেতরে ভেতরে একটা ক্ষত রয়েই গিয়েছে। ডাক্তাররাও সেটার কারণ ধরতে পারছে না। তাহলে কি সন্তুকে এই ব্যথা নিয়েই কাটাতে হবে সারা জীবন? সে আর দৌড়াতে পারবে না। বয়স বাড়লে তো ব্যথাটা আরো বাড়তে পারে। এই কথা ভাবলেই কাকাবাবুর সারা শরীর জ্বলে ওঠে। তখনই আবার প্রতিজ্ঞা করেন ওই কর্নেলকে শাস্তি দিতেই হবে। জীবনে কখনো তিনি মানুষ খুন করেননি, কিন্তু ওই কর্নেলটাকে মারতে তার হাত কাঁপবে না। ভোপালে সেই জঙ্গলেই তিনি কর্নেলকে মেরে ফেলতে পারতেন। একটুখানি দ্বিধা করেছিলেন, তাই লায়লা নামের মেয়েটা বোমা ফাটিয়ে পালিয়ে গেল কর্নেলকে নিয়ে। সন্তুর এই অবস্থা দেখে তিনি ঠিক করেছেন আর দ্বিধা করবেন না। হয় তিনি নিজে মরবেন অথবা কর্নেলকে সরিয়ে দেবেন পৃথিবী থেকে। অনেক দিন অবশ্য ওদের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। কর্নেলের হাতে গুলি লেগেছিল, কিন্তু সেটা কতটা সিরিয়াস? হাতের পাঞ্জায় গুলি লাগলে তো মানুষ মরে না, সেরে উঠতেও বেশি দিন লাগার কথা নয়। সে কি তবে লুকিয়ে আছে? ভীমবেটকায় কাকাবাবু সারা রাত কাটালেন, তখনও সে এলো না। ওই জায়গাতে ওর ভাইকে ধরিয়ে দেওয়া হয়েছিল। ওটাই ছিল প্রতিশোধ নেওয়ার শ্রেষ্ঠ জায়গা। পুলিশ টুলিশ কেউ ছিল না, তাও সে এলো না কেন? কাকাবাবু ঠিক করেছিলেন যে কর্নেল যদি কোথাও লুকোবার চেষ্টা করে তাহলে তিনি ঠিক তাকে খুঁজে বের করে শাস্তি দেবেন। কিন্তু তার আগে ইতালি আর আল্পস পাহাড় ঘুরে এলে হয় না? এমন লোভনীয় প্রস্তাব। রুডলাফকে সেদিনই কিছু উত্তর না দিয়ে 2-3 দিন চিন্তা করার সময় নিলেন। ঠিক 2 দিন পরে মাঝরাতে কর্নেলের টেলিফোন। গম্ভীর গলায় সে বলল, রায়চৌধুরী, আমাদের খেলার কথা ভুলে যাওনি তো? কাকাবাবু বললেন, না, ভুলবো কেন? তোমারই তো পাত্তা নেই। এখন কি হাফ টাইম চলছে নাকি? কর্নেল বললেন, না না, সেসব কিছু নয়, তুমি তৈরি থেকো, আবার শিগগির দেখা হবে। কাকাবাবু বললেন, কোথায় দেখা হবে বলো, আমি নিজেই সেখানে যাব। কর্নেল বলল, আমি জায়গার নাম বলবো আর তুমি অমনি পুলিশকে সেটা জানিয়ে দেবে। ওসব হবে না, তুমি অপেক্ষা করো, হঠাৎ দেখা হয়ে যাবে। হঠাৎ মুখোমুখি আসাটাই এই খেলার মজা। কাকাবাবু এবার কড়া গলায় বললেন, আমি দিনের পর দিন তোমার অপেক্ষায় বসে থাকবো, আমার অন্য কাজ নেই? কর্নেল হাসতে হাসতে বলল, অত রেগে যাচ্ছ কেন রায়চৌধুরী? রাগলেই দুর্বল হয়ে যাবে, খেলায় পুরো মনোযোগ দিতে পারবে না। তোমার অন্য কাজ থাকে তো করো না, তাতে তো কেউ বাধা দিচ্ছে না। তোমার যেখানে খুশি যেতে পারো। যদি দেশের বাইরে চলে যাই? কর্নেল বলল, আর কদিন পরে তো পৃথিবীর বাইরে চলে যাবে। এরপরেই লাইন কেটে দিল কর্নেল। কাকাবাবু কিছুক্ষণ বিছানার ওপর চুপ করে বসে রইলেন। মাথাটা গরম হয়ে গিয়েছে, এখন আর সহজে ঘুম আসবে না। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তিনি উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলেন। পরদিনই তিনি রুডলাফকে জানিয়ে দিলেন যে এখন তার পক্ষে আল্পস পাহাড়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত। কাকাবাবু ঠিক করলেন তিনি চুপচাপ বসে থাকবেন না, নিজের কাজ করে যাবেন। আপাতত তার কাজ একটা বই পড়ে তার ভূমিকা লেখা। তার খুব চেনা একজন ইতিহাসের পণ্ডিত সোমনাথ মন্দিরের ওপর একটা বই লিখেছেন, এখনো ছাপা হয়নি। 1000 বছর আগে গজনির সুলতান মামুদ এই বিখ্যাত মন্দির আক্রমণ করে লুটপাট করেন। কাকাবাবু নিজে আর্কিওলজিক্যাল সার্ভেতে চাকরির সময় ওই ভাঙা মন্দিরের কাছে কয়েক সপ্তাহ ছিলেন, অনেকটা খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছিলেন। কলকাতায় বসে এরকম কাজ করা যায় না, অনবরত মানুষ দেখা করতে আসে। কোনো নিরিবিলি জায়গায় থাকলে ভালো হয়। 3 দিন পরেই কাকাবাবু ট্রেনে চেপে চলে এলেন ময়ূরভঞ্জ। সেখান থেকে একটা গাড়িতে চেপে ধুলাগড়। 2 ঘন্টার মধ্যেই। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ছোট জায়গাটায় রয়েছে একটা মস্ত বড় জমিদার বাড়ি। এখনকার দিনে জমিদার বলে কিচ্ছু নেই, এই সব বাড়ির মালিকরাও গরিব হয়ে গিয়েছে।
তাই বাড়িগুলো ভেঙে ভেঙে পড়ছে। ধুলাগড়ের এই বাড়িটা শিমুলতলার সেই ভূতের বাড়িটার চেয়েও বড়, অনেকটা অংশই অটুট আছে। বাড়িতে কিছু লোকজন থাকে, আলো জ্বলে, তাই এটাকে কেউ ভূতের বাড়ি বলে না। এই বাড়িটার বর্তমান মালিকরা 4 ভাই। তাদের 2 ভাইই থাকেন ভুবনেশ্বরে, একজন বিলেতে। শুধু একজন রয়ে গিয়েছে ধুলাগড়ে, তিনি হোমিওপ্যাথি ডাক্তার। গ্রামের মানুষদের বিনা পয়সায় ওষুধ দেন। এই মহেন্দ্র ভঞ্জদেও কাকাবাবুর খুব ভক্ত। কাকাবাবু আগে 2 বার এখানে এসে থেকেছেন। মহেন্দ্র ভঞ্জদেও তো কাকাবাবুকে দেখে খুব খুশি। তিনি পণ্ডিত মানুষ, উড়িয়া ভাষা, বাংলা, ইংরাজি, ফরাসি এরকম অনেক ভাষা জানেন। ইচ্ছে করলে তিনি অন্য ভাইদের মতো বিদেশে কিংবা কোনো বড় শহরে গিয়ে অনেক টাকা পয়সা রোজগার করতে পারতেন, কিন্তু 2-1 বার বাইরে গিয়েও টিকতে পারেননি। এই পাহাড় আর জঙ্গল তাকে টানে। গ্রামের গরিব মানুষদের সেবা করার জন্যই তিনি হোমিওপ্যাথি শিখেছেন। গ্রামের লোক তার পুরো নাম জানেও না বোধহয়, সবাই মিলে বলে মহা ডাক্তার। তিনি কাকাবাবুকে বললেন, কি ব্যাপার রাজাবাবু, এবার আপনি একা এলেন? আপনার মন্ত্রী আর সেনাপতি কই? কাকাবাবুদের বংশের কেউ কোনোদিন রাজা কিংবা জমিদার ছিলেন না, তবু তার নাম রাখা হয়েছে রাজা। কেউ রাজাবাবু বলে ডাকলে অনেক সাধারণ লোক ভাবে সত্যিই তিনি বুঝি রাজা ছিলেন। মহেন্দ্রকে বারণ করলেও শোনেন না, তিনি রাজাবাবু বলেই ডাকবেন। কাকাবাবু বললেন, সন্তু আর জোজোর পরীক্ষা সামনেই, তাই ওদের আনিনি। আমি যদি বেশি দিন থাকি তখন ওরা বেড়াতে আসবে। মহা ডাক্তার বললেন, থাকুন না, এখানে 2-3 মাস থাকুন, স্বাস্থ্য ভালো হয়ে যায়। এখানকার জল এত ভালো যে পাথরও হজম হয়ে যায়। কাকাবাবু হেসে বললেন, আমি তো পাথর খাই না, ডাল ভাত খাই, তাই এমনিতেই হজম হয়ে যায়। মহা ডাক্তার বললেন, শুধু ডাল ভাত খাবেন কেন, আপনাকে হরিণের মাংসও খাওয়াবো। কাকাবাবু বললেন, আমি হরিণের মাংসও খাই না, হরিণের মতো একটা সুন্দর প্রাণীকে মারা আমি একেবারেই পছন্দ করি না। মহা ডাক্তার বললেন, রাজাবাবু আপনি শুধু মাছ খেতে ভালোবাসেন তা জানি, এখানে বড় বড় মাছও পাওয়া যায়। আচ্ছা রাজাবাবু, মাছ তো দেখতে বেশ সুন্দর, কিন্তু তাদের আমরা মেরে খাই। কাকাবাবু বললেন, তা ঠিক, কিন্তু কিছু তো খেতে হবে। মাছের স্মৃতিশক্তি খুব কম, ওদের মারার সময় তেমন একটা ব্যথা ট্যাথাও পায় না। আমরা যে গাছের ফল ছিঁড়ে খাই, পুরো গাছ কেটে কেটে চাল ডাল হয়। গাছও তো জীবন্ত প্রাণী, তাই না? মাছের চেয়েও গাছের বোধহয় বেশি ব্যথা লাগে। মহা ডাক্তার বললেন, সে কথা ভাবলে তো কিছুই খাওয়া যায় না। ঠিক আছে, আপনাকে আমি একদিন খিচুড়ি খাওয়াবো, আমি নিজে রান্না করি। ওরকম খিচুড়ি বাঙালিরা রান্না করতে জানে না। আজকের 5ম পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।